আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে পর্যায় 4 অ্যাকাউন্টসের বিডিপি টার্মিনেটের পার্ট 1 এর পর্যায় 4 এর প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন দেখাবো। পার্টনারশিপে যে প্রথম পর্যায় প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন দেখাবো। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বাংলা মানে হচ্ছে লাভ ক্ষতি লাভ ও ক্ষতি বন্টন, লাভ ক্ষতির বন্টন। তার প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে লাভ ক্ষতির বন্টন। তার বলে রাখা ভালো প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন কেন আমরা খুলবো, কেন করবো প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন। তিনটে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনার অংশীদার, ধরুন কোনো নতুন অংশীদার কারবারে আসছে, মানে অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার্স, সেই ক্ষেত্রে করবো। আর একটা কারণ হচ্ছে যদি কোনো অংশীদার রিটায়ারমেন্ট করে দেয়, রিটায়ারমেন্ট করে যায়, সেক্ষেত্রে আমরা করব এই প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন। ওল্ড পার্টনার্স, রিটায়ারমেন্ট অফ এ ওল্ড পার্টনার্স। আবার ধরো যদি কারবারটা পুনর্গঠন করি, পুনরায় গঠন করছি আমি, পুনর্গঠনের ক্ষেত্রে হবে ধরো নতুন পার্টনার্স যদি কারবারে আসে, নতুন পার্টনার্সরা তাদের সমস্ত লাভটাকে, লাভ বা ক্ষতিটা নিজের মধ্যে ভাগ করে নেবে নিজস্ব অনুপাতে বা রেশিওতে। আবার যখন কোনো পার্টনার্স রিটায়ারমেন্ট করছে, তখন তার লাভ বা ক্ষতির অংশ তাকে তার লাভ ক্ষতির অংশটা বুঝিয়ে দিতে হবে। আবার ধরো কোনো কারবার নতুনভাবে গঠিত হচ্ছে, সেই ক্ষেত্রেও হতে পারে। আবার কোনো অংশীদারের মৃত্যু হলো, সেই ক্ষেত্রেও হতে পারে। কোনো অংশীদারের মৃত্যু হলে সেক্ষেত্রেও হতে পারে। কোনো অংশীদারের মৃত্যু হলে। বলে রাখি প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে একটি নমিনাল অ্যাকাউন্ট, মানে নামিক হিসাব। এই নামিক হিসাবটা হচ্ছে খরচ ক্ষতি যাবতীয় ডেবিট আর আয় লাভ সমস্ত ক্রেডিট। এই প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন ক্লাস এইচএস এর ফার্স্টেই আছে পার্টনারশিপসে, আর এনএসইউ ফার্স্ট ইয়ারও আছে বিডিপি টার্মিনেটে। তা আপনাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি, একটু মুছছি, দেখতে থাকুন। এই ব্যাপারটা হচ্ছে ছোট করে দেখাচ্ছি এখানে। পার্টিকুলার্স সিঙ্গেল কলম করে দেখাচ্ছি। অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, যেমন ডেবিট ক্রেডিট হয় লিখবো, এখানটা লিখবো ইন দা বুকস অফ বলে, ইন দা বুকস অফ বলে ফার্মসের নাম লিখবো, আর এখানটা লিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ওকে, আর এখানটা ফর দ্য ইয়ার এন্ডে লিখবো, যেমন লিখা হয়।
প্রথমেই আমরা কি করব না, প্রথম কাজ হবে আমাদের নেট প্রফিটটাকে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রফিটটাকে এখানে লিখবো। যদি প্রফিট থাকে সেক্ষেত্রে অঙ্কে উল্লেখ থাকে প্রফিট অ্যান্ড লস বলে বাই নেট প্রফিট বলে লিখবো। নেট প্রফিট বলে পুরো অ্যামাউন্ট এখানে লিখবো, যা অ্যামাউন্ট দেবে এখানটা লিখবো নেট প্রফিট, নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওটা লিখছি পিএল এন্ড এ অ্যাকাউন্টে লিখবো। এর পরবর্তী কাজ হবে পার্টনার্সরা কারবার করতে গেলে প্রথমত ক্যাপিটাল দিয়ে তাদের কারবার শুরু করতে হয়। তা সেই ক্যাপিটালটার উপর একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে, সেটা কে করবে? ফার্মস প্রদান করবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওকে, বলে যদি দুজন পার্টনার্স থেকে ধরছি এ বি, দুটো পার্টনার্স থাকবে, ওদের ক্যাপিটালের উপর সুদ যত পার্সেন্ট করবে সেই ক্যাপিটালের উপর তত পার্সেন্ট দিতে হবে। একটা পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজটার উপর হবে, সেই পার্সেন্টেজটা কষা হবে, টোটাল করে বাইরে করে দেবো। ওকে, টু কমিশন থাকবে, একবার লিখে দিচ্ছি। কোনো পার্টনার্স কমিশন পেতে পারে, কোনো পার্টনার স্যালারি পেতে পারে, বেতন পেতে পারে, কোনো পার্টনার্স বোনাস পেতে পারে। ওকে, আবার কোনো পার্টনার্স ধরো ইন্টারেস্ট অন লোন পেতে পারে। এটা বলে দিচ্ছে ব্যাপারটা কি। ইন্টারেস্ট অন লোনটা ধরো মিস্টার এ সে পার্টনার্সকে লোন দিয়েছিল, বা পার্টনার্স আমাদের পার্টনারশিপ ফার্মস মানে কারবারকে কোনো কারণবশত টাকা ধার দিয়েছিল, সেক্ষেত্রে তার টাকাটা একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় অন্তত সুদ হবে। সেই সুদটা পার্টনার্সকে আমরা মানে ফার্মস দিয়ে দিবে, তার পার্সেন্টেজ যেই পার্সেন্টেজই হোক যতদিনের হোক একটা ক্যালকুলেশন করে দিয়ে দিবে, কিছু না করা থাকলে 6 মাসে সুদ ধার্য হবে। ওকে, এরপর এদিকে চলে যাচ্ছি বাই ড্রয়িংস, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলতে বোঝাচ্ছে ধরো কোনো পার্টনার তার প্রয়োজন পড়লো, কারবার থেকে তার প্রয়োজনে নির্দিষ্ট অর্থ তুলে নিল নির্দিষ্ট সময়ের জন্য, তখন সে কি করবে? ওই কারবার ধরুন কোনো পার্টনার 600 টাকা 6000 টাকা কারবার থেকে তুলে নিল, সেই 6000 টাকাটা কারবার টাকা, তার কারবারে একটা ঘাটতি হচ্ছে, কারবার কি করছে? বলছে যে আমাকে নির্দিষ্ট হারে টাকাটা ফেরত দিতে হবে এবং সুদ সহ ফেরত দিতে হবে। সুদটাই হচ্ছে কারবারে একটা আয়, তাই এদিকে আসছে। আর যাবতীয় খরচ ডেবিট দিকে হবে, আর এদিকে সব আয়ের দিক। আয় থেকে সমস্ত ব্যয় বাদ দিলে যা পড়ে থাকবে সেটাই নেট প্রফিট হবে। তা একটা কথা বলে রাখি, ড্রয়িংস এর ক্ষেত্রে যদি মাসের প্রথমে ধরুন 1 থেকে 10 তারিখের মধ্যে যদি টাকা তুলে 1 থেকে 10 তারিখের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 6.5 মাসে সুদ ধার্য হবে, 6.5% সুদ ধার্য হবে। যদি মাসের মিডিলে পড়ে মানে মাঝখানে, মাসের মধ্যে করে, ধরুন 15 তারিখের মধ্যে করলো, সেক্ষেত্রে 6% সুদ ধার্য হবে। আর যদি মাসের শেষে করে, মাসের শেষের দিকে যদি করে, ধরুন 15 তারিখ থেকে আপ টু হচ্ছে 20 তারিখ থেকে ধরুন আপ টু 30 তারিখের মধ্যে করলো ড্রয়িংসটা করলো, সেক্ষেত্রে 5.5 মাসে 5.5% সুদ ধার্য হবে। আর ড্রয়িংস এর ক্ষেত্রে যদি কোনো টাইম না বলে থাকে, ধরুন কোন সময় ড্রয়িংস করছি বা কোনো টাইম যদি না উল্লেখ থাকে, সেক্ষেত্রে 6 মাসে সুদ ধার্য হবে। তা লিখছি। ওকে, এরপর আমি কি করব? এইদিকে ব্যালেন্সিং করব, দিকে যা হবে যোগ করব, এদিকেও যা হবে যোগ করব, যেদিকে যে বেশি হবে সেদিকটা লিখব। ধরুন এইদিকে যেটাই বেশি হলো, ওকে, সেই জেডটাকে আমরা দিকে লিখব। যেমন করে ব্যালেন্সিং করি, টু শেয়ার অফ প্রফিট বলে লিখব, শেয়ার অফ প্রফিট বলে লিখে
দুটো পার্টনার্স, ধরুন এ বি, এখানে ব্র্যাকেটে আমি লিখতে পারি ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল নিজের নিজের অ্যাকাউন্টে চলে যাবে। যে যা রেশিওতে ভাগ হবে, যদি ক্যাপিটাল রেশিও বলে ক্যাপিটাল রেশিও, যদি কোনো বলে দেয় যে এই রেশিও দেওয়া থাকবে 2:1 বা 3:1 যাই দেওয়া থাকে, সেই রেশিওতে এদিকটা গোটা যোগ করবো, যোগ করে যাবতীয় খরচা বাদ দেবো, যেটা অবশিষ্ট থাকবে সেটাই এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, নিজস্ব রেশিওতে ভাগ করে নেবে। আজকে এই পর্যন্ত থাক, পরের দিনের ক্লাসে অঙ্কটা নিয়ে আলোচনা করবো, বেসিক এই আজকে সূত্রটা নিয়ে আলোচনা করলাম। পরের দিনের ক্লাসে পরবর্তী পর্যায়গুলো পরপর যাবতীয় জিনিস আছে স্টেপ বাই স্টেপ আমরা দিকে বলতে থাকবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।